সাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কোন সে মন্ত্র বলে। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কোন সে মন্ত্র বলে। করুণা ধারায় ভাসিয়ে দিয়েছ দুঃখের মরুভূমি। বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। আজকে যাব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মজয়ন্তী। তো আজকে যে অনুষ্ঠান এখানে হবে সেটা পরিচালনা করার জন্য আমি স্কুলের মাস্টারমশাই নীতির শিক্ষা নেই আজাদ এদেশে ঘোরা। হে মহামানব, এই দুর্দিনে তুমি এসো একবার। খর্বদেহী গর্ব তুমি আমাদের ঈশ্বর। ঠাকুর দাসের স্নেহের দুলাল, পরম শক্তিধর। খর্বদেহী গর্ব তুমি আমাদের ঈশ্বর। ঠাকুর দাসের স্নেহের দুলাল, পরম শক্তিধর। নিঃস্ব হয়েও বেশি ছড়ায় তার সম্পর্কে তেমন কিছু আলোচনা না করলেও হবে। এইবার তার ছোট ছোট যে গান অনুষ্ঠান সেগুলো করে দয়ার অনুষ্ঠান শেষ করব। তো প্রথমে এবার আমাদের এই প্রকার অনুষ্ঠানটা যারা পরিচালনা করবে আমাদের স্কুলের মন্ত্রীরা সবাই এখন খুব সুন্দরভাবে রেডি হয়ে আছে, এখন তাই না, মুখিয়ে আছে অনুষ্ঠান করার জন্য। তো এসো, তোমাদের মধ্যে থেকে যে সাংস্কৃতিক মন্ত্রী চলে এসো, সারাটি দুনিয়া চলে এসো। ধন্য জন্মভূমি। বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ সারাটি দুনিয়া, ধন্য জন্মভূমি। বিদ্যাসাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর তুমি। ধন্য করেছ
সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। শুরু করলো তাদের প্রিয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কোন সে মন্ত্র বলে। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে, অন্ধজনে দৃষ্টি দিলে কোন সে মন্ত্র বলে। করুণা ধারায় ভাসিয়ে দিয়েছ দুঃখের মরুভূমি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। এদেশে ঘোরাধার, হে মহামানব এই দুর্দিনে তুমি এসো একবার। নীতির শিক্ষানি আজাদ এদেশে ঘোরাধার, হে মহামানব এই দুর্দিনে তুমি এসো একবার। সর্বদেহী গর্ব তুমি আমাদের ঈশ্বর, ঠাকুর দাসের স্নেহের দুলাল পরম শক্তিধর। সর্বদেহী গর্ব তুমি আমাদের ঈশ্বর, স্নেহের দুলাল পরম শক্তিধর। ছড়া অগাধ তুমি, বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। ধন্য করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। ধন্য করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। ক্লাস 2 এবার ছবিতে পুষ্পদান করবে। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি, ধন্য করেছ সারাটি দুনিয়া ধন্য জন্মভূমি। ক্লাস 4 ছবিতে পুষ্পদান করবে। লাইন দে উল্টো পাল্টা করবি না, দুই ভাই সাবধান, দুই ভাই সাবধান। ভগবতী মার কোল আলো করে তুমি বিশেলে,
আর যখন বাইরে যাবো টয়লেট যাই হাসি বীজ দক্ষিণ বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর তুমি করেছ সারাটি জন্মভূমি। এবার বলো কে বিদ্যাসাগর জীবনী পাঠ করবে বলো। ক্লাস 2 এর গায়ত্রী বিশ্বাস বিদ্যাসাগরের কথা বলবে। বিদ্যাসাগরের কথা সঙ্গে হেঁটে কলকাতায় আসতে ছেলেটি রাস্তার ধারে বুঝলেন যে ছেলে মেয়েটার কোনো তুলনা হয় না। পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্য উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্য ক্ষেত্রে। তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইলফলকের ঘটনাটি ঘটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বাংলা 1227 বঙ্গাব্দের 12 মঙ্গলবার তিনি জন্মগ্রহণ করেন বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। বীরসিংহ সেই সময় হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল। ঈশ্বরচন্দ্রের পিতামহের নাম রামজয় তর্কভূষণ। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। পিতামহ রামজয় তর্কভূষণ নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটি তার আসল নাম। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। মাত্র 4 বছর 9 মাস বয়সে ঈশ্বরচন্দ্রকে তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ভর্তি করে দেন তাদেরই গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায়। কিছুদিন পরে পিতামহ রামজয়ের উদ্যোগে পাশের গ্রামের কালীপন্ত চট্টোপাধ্যায় বীরসিংহ গ্রামে একটি পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ভর্তি হন সেই পাঠশালায়। এখানে তিনি শিক্ষক কালীকান্তের নিকট কালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন। খ্রিস্টাব্দের নভেম্বর 6 রবিবারের সাপ্তাহিক ছুটি প্রথা 1891 খ্রিস্টাব্দের বিদ্যাসাগরের জীবন পাঠ করলে। ক্লাস 5 এর নয়ন বিদ্যাসাগরের জীবন পাঠ করলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে তারই জীবনী আপনাদের সামনে তুলে ধরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820 সালের 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। নিজের শিক্ষা সংস্কার আত্মীয়তা দয়ালুতা নিষ্ঠার জন্য তিনি সকলের কাছে জনপ্রিয়। পিতার নাম ছিল ঠাকুরদাস, মাতা ছিলেন ভগবতী দেবী। কর্মজীবন 1841 সালে 29শে ডিসেম্বর 50 টাকা মাসিক এবং শ্রদ্ধা জানিয়ে তারই জীবনী আপনাদের সামনে তুলে ধরলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর হুগলি জেলার বীরসিংহ গ্রামে। বাংলার মহান মানুষ একজন হলেন
করে গেছেন। ঈশ্বরচন্দ্র বাবার মাকে দেবতার মন্ত্র ভক্তি করতেন। 1991 খ্রিস্টাব্দে 19 জুলাই পরলোকগমন করেন তিনি। ক্লাস 4 জিৎ বিশ্বাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে কিছু কথা বলুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র সাগর বা ঈশ্বরচন্দ্র শর্মা। তিনি শুধু বিদ্যারই সাগর ছিলেন না, ছিলেন কন্যার সাগর, দয়ার সাগর। 5 বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন। সেখানে পড়াশোনা শেষ করে 8.5 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন। সীতার বনবাস প্রভৃতি পুস্তক আজও জনপ্রিয়। তিনি তার মায়ের সব কথা শুনতেন। তিনি গরিব মানুষদের সাহায্য করতেন। বাংলায় 1291 সালের 13 শ্রাবণ তিনি কলকাতায় পরলোকে গমন করেন। তার স্মৃতি রক্ষার জন্য কলকাতায় বিদ্যাসাগর কলেজ ও বিদ্যাসাগর স্ট্রিট আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম ভগবতী দেবী। ছোটবেলা থেকে বিদ্যাসাগর ছিলেন খুব মেধাবী। 9 বছর বয়সে গ্রামের পাঠশালায় পড়া শেষ করে বাবার সঙ্গে কলকাতায় এসে সংস্কৃতি কলেজে ভর্তি হন। ক্লাস 4 রাজ্যমান সাহা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে কিছু কথা বলবে। দাদাই সময় নেই, তাড়াতাড়ি এসো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর। জন্মস্থান হুগলি জেলার বীরসিংহ গ্রামে। বয়সে পাঠশালা শেষ করে প্রদীপের তেলের অভাবে রাস্তায় আলোয় পড়াশোনা করে তার বাবা পড়াশোনা করে পরীক্ষায় প্রথম অধিকার লাভ করে। তার বাবা মা তাকে ঈশ্বর বলে ডাকতেন। 4 বছর 9 মাসে গ্রামের পাঠশালায় ভর্তি হন। সেখানে পড়াশোনা শেষ বেশি বড় লিখতে হতো না, ছোট করে। শেষ করে 9 বছর বয়সে বাবার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং সেখানে কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি হন। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। পিতার আর্থিক অবস্থা ভালো না থাকায় তাকে ছোটবেলায় খুব কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছে। তিনি কলকাতায় আচ্ছা, নমগড় বাড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে 26শে সেপ্টেম্বর বর্তমান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। ঈশ্বরচন্দ্রের পিতামাতার নাম সবাই শোনো। রামজয় কর্মভূষণ। তার পিতার নাম
শিক্ষা করতেন। কলেজে পড়ার সময় তার সহপাঠী ছিলেন মদনমোহন কর্মকার। তিনি 3 বছর ব্যাকরণ শিখতে পঠন পাঠনের পর 12 বছর বয়সে তিনি প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। এইখানে তার শিক্ষক ছিলেন জয়গোপাল কর্মকার। অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করেন। তারপর 1836 সালে তিনি অলঙ্কার পাঠ শেষ করেন। তিনি 1837 সালে হিন্দু ল কমিটিতে উত্তীর্ণ হন। তারপর তিনি বেদান্ত শ্রেণীতে ভর্তি হন। 1838 সালে তিনি বেদান্ত পাঠ শেষ করেন। 1839 সালে তিনি হিন্দু ল কমিটির পরীক্ষা দেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঈশ্বরচন্দ্র তিনি তারপরে হিন্দু ল কমিটি থেকে যে প্রশংসাপত্র পান তাতেই তার গ্রামের প্রথম বিদ্যাসাগর উপাধি পান। শোনো, ট্রেন থেকে দমকলি ডাক্তার বাবু নামলেন। হাতে একটি ব্যাগ। ব্যাগটি ছোট কিন্তু মানুষটি সম্মানে বড়। ডাক্তার বলে কথা, নিজের হাতে ব্যাগ করতে হয়তো তার লজ্জা বোধ করে, তাই তিনি কুলি কুলি করে চিৎকার শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলিটি তার ব্যাগ মাথায় করে নিয়ে স্টেশনে, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। কুলি বলল, তাতে আর কি হয়েছে? ডাক্তারবাবু সেদিন উচিত শিক্ষা পেল। সেদিন থেকে সে ডাক্তারবাবু প্রতিজ্ঞা করল নিজের হাতে ব্যাগ বইতে তিনি আর কখনো সংকুচিত হবেন না। বিদ্যাসাগর সম্বন্ধে কিছু কথা বলুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর নদীতে গ্রামে বর্তমান মেদিনীপুরে বাংলার গদ্য সাহিত্যের জনক। ছোটদের বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয় এবং উপক্রমণিকা, ব্যাকরণ, কৌমুদী, বেতাল, পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস এবং ইংরেজি ও হিন্দি ভাষায় পালিত লাভ করে। অধ্যাপকের পদে আসীন হন। এই সময় থেকে তিনি শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, সীতার বনবাস, ব্যাকরণ, কৌমুদী প্রভৃতি সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র। 1851 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। উপস্থিত শিক্ষক বৃন্দ, আমার সহকর্মী এবং এখানকার ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করলেন এবং তোমাদের মুখ থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে এত কিছু জানতে পারলাম। আমার পুরোনো দিনের যে স্মৃতিগুলো ছিল স্কুল জীবনে, সেইগুলো আবার নতুন করে জেগে উঠল। সত্যি উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কথা আমরা ভাবলে, আমরা শুনলে, তার কথা শুনলে আমাদের বুক একজন বাঙালি হিসাবে গর্বে ফুলে ওঠে। তো সেই ব্যক্তিত্বকে নিয়ে আমরা দিনকে দিন, যত দিন যাবে আমরা চেষ্টা করব অনুষ্ঠানগুলোকে আরো বড় করার। কারণ তার কথা আমরা যদি স্মরণে না রাখি তাহলে আমাদের এই বাংলা ভাষার যে উন্নতি আজকে হয়েছে তা আমরা ভুলে যাব, বাংলা ভাষা হারিয়ে যাবে। তার জন্য আজ বাংলা ভাষা এই জায়গায় উন্নতি লাভ করেছে। এবং শুধু তিনি ভাষার উপর চর্চা করেছিলেন না, তিনি এত বড় পণ্ডিত ছিলেন
যে তিনি যে কলেজ থেকে পড়াশোনা করেছিলেন সেই কলেজেই ভবিষ্যতে অধ্যক্ষ হয়েছিলেন এবং তারপরে তিনি দেখলেন শুধু নিজে শিক্ষিত হলে হবে না, আরো তার মতো যোদ্ধা তৈরি করতে হবে বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, কারণ এটা আমাদের আদি ভাষা। সেই জন্য তিনি তার সেই কলেজের মধ্যে একটা আলাদা ঘর তৈরি করেছিলেন। সেই ঘরের মধ্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন অন্যান্য শিক্ষকদের, এবং সেখান থেকে শিক্ষকদের নিয়ে তিনি 1 বছরের মধ্যে 19 থেকে 20টা বিদ্যালয় তৈরি করেছিলেন শিক্ষার প্রসারের জন্য। এখানে তিনি থেমেছিলেন। তিনি তৈরি করেছিলেন আরো অনেক শিক্ষাঙ্গন যেখানে মেয়েরা শিক্ষা লাভ করতে পারে। সেই সময়টা এতটাই মানে আমাদের কুসংস্কার ছিলাম আমরা যে আমরা মেয়েদের শিক্ষা অঙ্গনে পাঠাতে চাইতাম না। সেই জন্য তিনি আলাদা করে এই অভাবটা বুঝতে পেরেছিলেন, যার জন্য আলাদা করে একটা স্কুল তৈরি করে সেখানে মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করেছিলেন। এইভাবে মেয়েদের মধ্যে একটা শিক্ষা প্রসার ঘটিয়ে দিয়েছিলেন। এটা একটা বিরাট দিক। তোমরা আজকে এখানে দাঁড়িয়ে যে ছোট ছোট বাচ্চারা একই সঙ্গে পড়াশোনা করছো, এটা ভাবা যেত না। তিনি সেই সময় শুরু করেছিলেন, তখন মেয়েদের বেরোতেই দেওয়া হতো না ঘর থেকে। তারপরে তিনি আর একটা জিনিস করেছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। তিনি সমাজের যে সমস্ত কুসংস্কার ছিল সেই কুসংস্কারগুলোকে দূর করার জন্য অনেক চেষ্টা করেছিলেন। যেমন তার মধ্যে একটা হচ্ছে বিধবা বিবাহ। তিনি দেখেছিলেন তার এক বান্ধবী যখন বিয়ের পর স্বামী মারা যায় তখন সে বাপের বাড়ি চলে আসে, এবং বাপের বাড়িতে তার দুঃখ দুর্দশা দেখে তিনি তাদের মানে মহিলা সমাজের যারা বিধবা তাদের কষ্টটা বুঝতে পেরেছিলেন। সেই জন্য পুনরায় তাদের বিবাহ দেওয়ার প্রচলন করেছিলেন। কিন্তু এটা তো নিজের একানোর কথা হয় না, তিনি সরকারের সাহায্য নিয়েছিলেন, অন্যান্য বন্ধু বান্ধবদের সাহায্য নিয়েছিলেন, এবং সর্বোপরি তার নিজের ছেলের সঙ্গে একজন বিধবা বিয়ে দিয়েছিলেন। এইভাবে তিনি সমাজকে সংস্কার করেছিলেন, সমাজের মধ্যে এই জিনিসটা প্রচলন করেছিলেন। এরপরে আর একটা জিনিস তিনি করেছিলেন, সেটা হচ্ছে বাল্য বিবাহ রোধ করেছিলেন। তখন ছোট ছোট ছেলেদের মেয়েদের বিয়ে হতো, কিন্তু পরবর্তীকালে এইগুলো তিনি বন্ধ করে একটা নির্দিষ্ট আইন মারফত এটাকে তুলে দিয়েছিলেন। এইভাবে বিদ্যাসাগর সম্বন্ধে ছোটখাটো একটা অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না। তিনি একটা বিরাট বড় মানে প্রভাব বিস্তার করেছিল আমাদের সমাজের মধ্যে, সেটা এখন আমরা দেখে আসছি। তো এর পরবর্তীতে আরো অনেকে আছেন আমাদের মাস্টারমশাইরা, দু এক কথা বলবেন। আমি তাদের অনুরোধ করবো দু এক কথা বলতে। এখানে আমি বক্তব্য শেষ করছি। এতক্ষণে বিদ্যাসাগর সম্পর্কে আমাদের সাতজন প্রতিযোগী, সাতজন প্রতিযোগী বিদ্যাসাগর সম্পর্কে নানান কথা বলেছেন, তাই তো? এবার সেই বিদ্যাসাগরের আমরা এখানে দুটো ভাগে প্রতিযোগিতা ভাগ করেছি। একটা যে বলাতে 5, লেখাতে 5, দুটো ভাগে ভাগ করেছি। কেউ সুন্দর বলতে পেরেছে, কেউ সুন্দর লিখেছে। এইবার প্রতিযোগিতার মূল বিষয় যে কার লেখার মধ্যে কত বেশি ইনফরমেশন থাকে, ইনফরমেশনের উপর ভিত্তি করে প্রতিযোগিতা এগোয়, তার সঙ্গে বলা। তো এই যে প্রধান শিক্ষক মহাশয় যে কথাটি বললেন, যে বিদ্যাসাগরের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যে বিধবা বিবাহ বর্জন 1856 সালে, তো সেই সময় লর্ড ক্যানিং, তো সেই যে বিধবা বিবাহ বর্জন সেই কথাটা তার মধ্যে ছিল না। বিদ্যাসাগর একটা উল্লেখযোগ্য কাজ, তার মধ্যে কেউ কিছু কিছু ভালো ইনফরমেশন দিয়েছে। জিৎ যেমন প্রথমেই বলেছে যে বিদ্যাসাগর উপাধিটা কে দিয়েছে, কে বিদ্যাসাগর উপাধিটা দিল, তাই না? তারপরে আবার দু একজন
রবিবার ছুটির প্রবর্তন প্রথম বিদ্যাসাগর করেছেন, সেটা অঙ্কুশের লেখার মধ্যে ফুটে উঠেছে। অঙ্কুশ বলেছে রবিবার প্রথম বিদ্যাসাগর মহাশয়, মানে এর আগে আমাদের ছুটির দিন এইভাবে হতো না। হ্যাঁ, জুন নক্ষত্র দেখে জ্যোতিষ অনুযায়ী একটা দিন অনুযায়ী ছুটি হতো, কিন্তু বিদ্যাসাগর মহাশয় প্রথম রবিবার ছুটির প্রবর্তন করেছিলেন, সেটা অঙ্কুশের লেখার মধ্যে ফুটে উঠেছে। তারপরে আকাশ যে একটা ইনফরমেশন দিয়েছে, হ্যাঁ, যে তার বিদ্যাসাগরকে বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র শর্মার নামটা রেখেছিলেন তারই ঠাকুরদা, হ্যাঁ, তার লেখায়। এছাড়া তিতলি বলেছেন তিনি হলেন গদ্য সাহিত্যের জনক। বিদ্যাসাগরের আগে সব লেখা পদ্যের আকারে লেখা হতো, বিদ্যাসাগরই প্রথম গদ্য, জনক মানে পিতা। এই যে আমরা যেরকম গদ্যে পড়ছি, সেই গদ্যে লেখা প্রবর্তন করে বিদ্যাসাগরই প্রথম। তো কোনোটার মধ্যে কিছু ইনফরমেশন আছে, কোনোটার মধ্যে কিছু ইনফরমেশন নেই, তবে সকলেই ভালো বলেছো, বেশিরভাগেরই সবাই প্রত্যেকেই ভালো বলেছো, ভালো লিখেছো। হ্যাঁ, তো আমরা প্রতিযোগিতা 10 নম্বরে রেখেছিলাম, বলায় 5, লেখায় 5। তো সেই হিসাবে প্রতিযোগিতার ফার্স্ট এবং সেকেন্ডের নাম মাস্টারমশাই ঘোষণা করবে, আমরা নাম্বার দিয়েছি, নাম ঘোষণা করবে, তাই না? তো এইবার তোমাদের প্রতিযোগিতা সম্পর্কে এতক্ষণ তোমাদের প্রতিযোগিতা সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। কে কি বলেছো, কেমন বলেছো, কত ভালো হয়েছে সেটা আলোচনা করলাম। কার লেখার মধ্যে কত ইনফরমেশন ছিল, কে নতুন ইনফরমেশন যুক্ত করেছো সেটা একটু বলা হলো। তোমরা বলেছো সবাই, প্রধান শিক্ষক মহাশয় বললেন। তো বিদ্যাসাগর এমন একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, যিনি 19বিংশ শতাব্দীর, হ্যাঁ, বাংলার নবজাগরণের একজন নক্ষত্র বলা চলে। তিনি শুধু শিক্ষকতা বা পড়াশোনা নয়, তিনি সমাজ সংস্কার, নারী শিক্ষা বিস্তার, হ্যাঁ, বিভিন্ন কাজে তিনি একজন মহান ব্যক্তিত্ব। তো তিনি তো গদ্য সাহিত্যের জনক। রবিবারের ছুটি প্রবর্তন, তারপরে বিধবা বিবাহ প্রবর্তন, বাল্য বিবাহ রদ, বহু বিবাহ রদ, এইসব তার সমাজ সংস্কারের মধ্যে পড়ে। শিক্ষার প্রসারের মধ্যে তিনি কি করেছেন, তিনি 35টা বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন সারা পশ্চিমবঙ্গে। সেই সময় মেয়েদেরকে পর্দার আড়ালে রাখা হতো। প্রধান শিক্ষক মহাশয় বলেছেন, মেয়েরা তিনি বুঝলেন যে নারী শিক্ষার প্রসার না ঘটলে ভারতবর্ষ কখনো শিক্ষা এগিয়ে যেতে পারবে না। তাই নারী শিক্ষা প্রসারের জন্য তিনি প্রথম, হ্যাঁ, বিভিন্ন স্থানে নিজের তহবিল থেকে নিজের অর্থ ব্যয় করে 35টি বালিকা বিদ্যালয় তৈরি করলেন। তার মধ্যে আমাদের নদিয়াতেও 2টি, সারা পশ্চিমবঙ্গে, সারা বাংলাতে, সেই সময় পশ্চিমবঙ্গে ছিল সারা বাংলাতে। তো নারী শিক্ষা প্রসারে জোর দিলেন এবং নারী শিক্ষা প্রসারের সাথে সাথে নারীদের দুঃখ মুক্তির জন্য, হ্যাঁ, সেই সময় ছোট ছোট মেয়েদেরকে অনেক বয়স্ক মানুষের, বৃদ্ধ মানুষের সঙ্গে বিয়ে দেওয়া হতো। ফলে সেই নারী যখন প্রাপ্তবয়স্ক হতেন তখন কি হতো, তার স্বামী মারা যেত। সেই বিধবারা সারা জীবন বৈধব্যের যে কঠোর নিয়ম তাদেরকে মেনে চলতে হতো। তখন বিদ্যাসাগর মহাশয় সেই বিধবাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য অনেক সংগ্রাম করে, আইন করে, সেই সময় আমাদের ইংরেজ শাসক ছিলেন, ইংরেজদের কাছে নানান রকম দরখাস্ত অভিযোগ করে, হ্যাঁ, মানুষের মধ্যে মতামত নিয়ে তিনি শাস্ত্র থেকে প্রমাণ করে দেখিয়েছিলেন যে বিধবা বিবাহ বৈধ, এবং তিনি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন সেই যুগে। তো এই যে বিদ্যাসাগর মহাশয় শিক্ষা সমাজ সংস্কার ছাড়াও তিনি অসংখ্য বই লিখেছেন। তোমাদের লেখার মধ্যে এটা থাকবে না, পাওয়া যায় না, বর্ণ পরিচয় কথাটা। এর আগে আমাদের যে অ ক আমরা পড়ি, এইগুলো এইভাবে সাজানো ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছিল। বিদ্যাসাগর মহাশয় প্রথম তিনি এই বর্ণ পরিচয় বইয়ে এটাকে সাজিয়ে লিখলেন, এবং এই যে তিনি যুগান্তকারী লেখা, তারপর থেকে বাংলা লেখা, বাংলা শিক্ষা লাভ করা অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ, বর্ণ পরিচয়ে তোমরা প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ পড়েছো, তারপরে বোধোদয়, কথামালা,
তিনি এগুলো লিখেছেন। এছাড়া বড়দের জন্য সীতার বনবাস, রঘুবংশ, বেতাল পঞ্চবিংশতি, নানান বই তিনি অনুবাদ করেছেন। তো এই বিদ্যাসাগর এই জন্মদিনে আমরা বিদ্যাসাগর সম্পর্কে যে আলোচনা, সে আলোচনায় আমরা সবাই একে অপরের কাছ থেকে তথ্য পেয়েছি, আমরা সবাই তথ্য তোমাদেরকে দিয়েছি। তোমরা সবাই আরো অনেক কিছু জানতে পেরেছো বিদ্যাসাগর সম্পর্কে। তো যাই হোক, বিদ্যাসাগর সম্পর্কে আরো তোমাদেরকে বড় হলে আরো শিখবে, আরো পড়বে, আরো জানবে, বিদ্যাসাগরকে নিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো, বিদ্যাসাগর সম্বন্ধে তোমরা নিজেরাও বিভিন্ন বই বা বিভিন্ন বক্তব্য শুনে লিখেছ। তার সঙ্গে আমাদের স্যারেরা বিদ্যাসাগর সম্বন্ধে নানান কথা বললেন। তাহলে তার থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বিদ্যাসাগর মহাশয় প্রচণ্ড দারিদ্রতার মধ্যে দিয়ে শিক্ষা লাভ করেছেন। ছোট্টবেলা থেকে দারিদ্রতা তার জীবনে ছিল, কারণ বাবার বিশেষ সচ্ছলতা ছিল না। সেই দারিদ্রতার মধ্যে দিয়ে এবং নিজে পরিশ্রম করে যখন পড়তে গিয়েছেন কলকাতায়, তখন নিজে নিজে রান্না বান্না তার কাজ, সমস্ত কাজ সম্পন্ন করে পড়াশোনা করতেন। এবং রাত্রিবেলাতে যখন তিনি পড়তে যাবেন কাজের শেষে, তখন তার যে প্রদীপের আলোতে তখন পড়তো, ওই রেডির তেল ব্যবহার করতো। তখন এত সরষের তেল এত ছিল না, রেডির তেলে প্রদীপ জ্বালানো হতো। সেই তেল কেনবার সামর্থ্য খুব একটা ছিল না। ফলে কি হতো, রাত্রে হয়তো শহরের লাইট পোস্টের আলো, সে ল্যাম্প পোস্টের আলো কাছে গিয়ে উনি বই পড়তেন। তাহলে এই রকম কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি কিন্তু নিজের পড়াশোনা এবং নিজের লক্ষ্যে পৌঁছেছেন। দেখা এত কঠোর পরিশ্রম করে তিনি ক্লাসে কিন্তু ফার্স্ট হতেন। তাহলে এটা একটা তার বিরাট দিক, তার কাছ থেকে এই জিনিসটা আমাদের শিখবার আছে যে তিনি এত কষ্টের মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় যদি মনের ইচ্ছা থাকে। তারপরে তিনি বিভিন্ন পড়াশোনা করেছেন, বিভিন্ন দক্ষতা অর্জন করেছেন, বিদ্যাসাগর উপাধি পেয়েছেন। তারপরে পণ্ডিত উপাধি। ওই বয়স্ক লোকেদের সঙ্গে বাচ্চা মেয়েদের বিয়ে হতো, হওয়ার পরে তারা ওই বিশেষ করে ব্রাহ্মণ সমাজ যেটা ছিল, বাচ্চা মেয়েরা যখন ওই বয়স্ক লোক মারা যেত, তখন ওই বাচ্চা মেয়েটাকে আগুনে তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এই ছিল সতীদাহ প্রথার নিয়ম। তাই যাই হোক, রামমোহনের হলেও এটা ওনারও ভূমিকা আছে এখানে। রামমোহন এটা অগ্রণী ভূমিকা করেছেন, কিন্তু পাশে ওনার সহযোগিতা রয়েছে। তো এইগুলো ওনার এখানেও ভূমিকা রয়েছে। এটা মেনলি রামমোহন রায় এই সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন, কিন্তু উনি একটা সহযোগিতা করেছেন। তখন ওনার বয়স অল্প। তারপরে যে বহু বিবাহ, তখন একজন পুরুষ অনেক বিবাহ করত, এই বহু বিবাহ প্রথা উনি রদ করেছিলেন। এইভাবে বিভিন্ন সমাজের যারা মানুষদের যে কুসংস্কারের হাত থেকে রক্ষা করেছেন মেয়েদের, এবং সঙ্গে সঙ্গে নারী শিক্ষারও তিনি প্রসার ঘটিয়েছেন। মেয়েদের তখন নারী শিক্ষার খুব একটা, মেয়েদের বাইরে পড়তে যাওয়ার ব্যবস্থা ছিল না। তো সেইগুলো উনি দেখছেন সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, শুধু পুরুষরা এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে না, পুরুষদের সঙ্গে সঙ্গে নারীদেরও এগিয়ে যেতে হবে। তাই এগিয়ে গেলে শিক্ষার প্রয়োজন। সেই জন্য তিনি নারী শিক্ষার জন্য বিভিন্ন স্কুল করেছেন, বিভিন্ন ধরনের প্রচেষ্টা নিয়েছেন। এইভাবে তিনি সমাজের বিভিন্ন জায়গাতে যে অন্ধকার জায়গাগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। বিদ্যাসাগর একদিকে যেরকম সমাজ সংস্কার হিসাবে কাজ করেছেন, এর সঙ্গে সঙ্গে উনি ছিলেন দয়ার সাগর। প্রচণ্ড দয়ালু লোক ছিলেন। কারোর কোনো অভাব হলে, কেউ কোনো কষ্ট পেলে তিনি নিজে খান বা না খান, ওনার পারিশ্রমিক থেকে তাদেরকে সাহায্য করতেন। যেমন মাইকেল মধুসূদন দত্ত যখন আমাদের দেশ ছেড়ে বাইরে বিদেশে যায়, মানে ইংরাজি কবিতা লেখা, ইংরাজি সাহিত্যে বা ইংরেজ কবি হওয়ার ইচ্ছা নিয়ে যখন বাইরে যায়, সেই সময় মাইকেল মধুসূদন দত্তের পিতা তাকে ত্যায্য পুত্র করেছিল। ফলে তার সেখানে
থেকে দিন কাটানো খুব কঠিন হয়ে পড়েছিল, কারণ তার টাকা পয়সা দরকার, টাকা পয়সা বাড়ি থেকে কোনো সাহায্য করতেন না। তখন বিদ্যাসাগর এখান থেকে তার টাকা খাওয়ার জন্য টাকা পাঠাতেন। এছাড়া বিভিন্ন গরিব দুঃখী যাদের যখন যেরকম প্রয়োজন পেয়েছে, নিজের যতটুকু সম্ভব, নিজের না থাকলেও তিনি তাকে সাহায্য করেছেন। এজন্য তাকে বিদ্যাসাগরের সামগ্রিক জীবনী মানে খুব পরিশ্রম এবং বিভিন্ন কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে কেটেছে। এজন্য বিদ্যাসাগরকে আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। যেরকম আমাদের যে পড়াশোনার জন্য যে ব্যাকরণ বই তৈরি করেছেন, সেগুলো মাস্টারসাহেব বললেন যে সেগুলো আগে অক্ষরগুলো এইভাবে সাজানো ছিল না, যাতে সহজে সেটা আমরা অনুভব করতে পারি বা পড়তে পারি, তার জন্য তিনি প্রচেষ্টা করেছেন এবং তার জন্য বিভিন্ন বই লিখেছেন। ব্যাকরণের জন্য ব্যাকরণ কৌমুদী তিনি রচনা করেছেন। তবে বিদ্যাসাগরের অবদানের কথা বলে শেষ করা যাবে না। সুতরাং বিদ্যাসাগরকে আমাদের সবসময় স্মরণ করতে হবে। তাহলে আমরা এইরকম আজকে যখন স্মরণ করছি, প্রতি বছরই আমাদের তাকে স্মরণ করতে হবে, এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আচ্ছা, এইবার এটা আমাদের যে অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নয়, উৎসাহ দান তোমাদের। তোমরা সবাই ভালো লিখেছো, ভালো বলেছো, তার মধ্যে মাস্টারমশাই পুরস্কৃত মানে উৎসাহ দেওয়ার জন্য সামান্য কিছু পুরস্কার করবে। তো প্রথমে রাজ চলে এসো ক্লাস 3। রাজকে গল্প বলার জন্য মাস্টারমশাই খুব ভালো বলেছে, গল্প সুন্দর করে ক্লাসের গল্প। তো রাজকে প্রথমে পুরস্কৃত করছেন। আচ্ছা, এবারে মন্ত্রশাসক। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা, তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যার সাগর তুমি, কান্ডারি ঈশ্বর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। বর্ণ পরিচয়ে প্রথম বর্ণ চেনা শুরু, সমাজ সংস্কারের পথে তুমি শিক্ষাগুরু। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। নতুন ভারত গড়ার তুমি সার্থক কারিগর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষা তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার দীক্ষা। তুমি দিলে নারীর শিক্ষা,
বিধবা বিবাহ জুড়িয়ে দিলে তুমি কত বেদনারি দাহ। তুমি দিলে নারীর শিক্ষা বিধবা বিবাহ জুড়িয়ে দিলে তুমি কত বেদনারি দাহ। এ যুগের ঈশ্বর তুমি, এ যুগের ঈশ্বর তুমি, জেনেছে অন্তর। বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যার সাগর। অবিদ্যাতে বিদ্যা দিলে, অশিক্ষাতে শিক্ষা। তোমার কাছে সবাই নিলাম জীবন গড়ার